পরের টপিকটা হচ্ছে আমার ডিফারেন্ট টাইপ অফ লাইটিং স্কিম। ডিফারেন্ট টাইপ অফ লাইটিং স্কিম, যে আমরা কত রকম ভাবে লাইট ডিজাইন করি, মানে বাড়িতে বা ইন্ডাস্ট্রিতে কানেকশন করি। বলতে পারবি কত রকমের টাইপ আছে? ডিফারেন্ট টাইপ অফ লাইটিং স্কিম কথার অর্থটা হচ্ছে আমরা যতভাবে লাইট কানেকশন করি বাড়িতে, বাড়িতে বল, ইন্ডাস্ট্রিতে বল, ওয়্যার হাউসে বল মানে গুদাম ঘরে বল, বা ওয়ার্কশপে বল, যে বিভিন্ন জায়গাতে যখন আমরা লাইট লাগাই বা ল্যাম্প লাগাই, তখন সেই ল্যাম্প লাগানোর যে প্রকার ভেদগুলো, কত রকম ভাবে আমরা ল্যাম্প লাগাই, সেটাকে বলা হয় ডিফারেন্ট টাইপ অফ লাইটিং স্কিম। আমরা কত রকম ভাবে লাইট লাগাই বা ল্যাম্প কানেকশন করি। ভালো করে দেখ একটা কথা, যখন আমরা লাইট কোথাও ল্যাম্প কানেকশন করি, সাপোজ ধর এটা তার, আর এটা ধর আমার বাল্ব, তারের সাথে যখন বাল্বটা আমরা কানেকশন করি, দেখ আমরা অনেক জায়গাতে এই একটা এরকম টাইপের একটা বাটি ব্যবহার করি, তাই তো? করিস না করিস না অনেক জায়গায় ইন্ডাস্ট্রিতে দেখ এই জিনিসটা সব থেকে বেশি ব্যবহার হয়। ঠিক এরকম টাইপের একটা বাটি আমরা ব্যবহার করি, মেটালিক হতে পারে, সেটা প্লাস্টিক হতে পারে, বাট একটা বাটি আমরা ব্যবহার করি। এই বাটির মতন একটা জিনিস, এই বাটির মতো যে জিনিসটা আমরা ব্যবহার করি, এই জিনিসটার নাম কি বলতে পারিস? এই জিনিসটার নাম কি? না, এটাকে বলি আমরা রিফ্লেক্টর। এটাকে বলি আমরা রিফ্লেক্টর। দেখ, তোরা যখন ক্যারাম বোর্ড খেলিস, সেটা পাড়ার ক্লাব ঘরে হোক কি কলেজের ক্যান্টিনে হোক, ক্যারাম যখন যেখানে খেলিস সেখানে ক্যারামের ওখানে একটা এরকম বাটি লাগিয়ে বাল্ব কানেকশন করিস তো। আবার দেখ, বাইকের যেটা হেডলাইট, সেই জায়গাতে ঠিক এইভাবে এই জিনিসটা ঠিক এরকম ভাবে থাকে না, এইরকম একটা বাটি থাকে, যে এখানে একটা বাল্ব থাকে, যে ভেতরে কানেকশন থাকে, এরকম থাকে বাইকের হেডলাইটে। এখানে অ্যাকচুয়ালি কি ঘটে? এখানে অ্যাকচুয়ালি কি ঘটে, যখনই আমি ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিচ্ছি এই রাস্তা দিয়ে, তখনই কি হচ্ছে, ল্যাম্প আমার আলো দিচ্ছে, ল্যাম্প থেকে আমার লাইট প্রডিউস হচ্ছে, যে লাইটের ফ্লাক্সগুলো এই রাস্তা দিয়ে বেরোচ্ছে, এভাবে বেরোচ্ছে তো। এবার কিছু লাইটের ফ্লাক্স তো এদিক দিয়েও যায়, উপরের দিকে, উপরের দিকে যে লাইটের ফ্লাক্সগুলো চলে যায়, কিন্তু আমার যদি সারফেস প্লেন হয়, এটা ওয়ার্কিং প্লেন, যে যে সারফেসে আমি বসে কাজ করব, সেখান থেকে মাথার উপরে বাল্বটা লাগানো আছে, এখন যেসব লাইটের ফ্লাক্সগুলো উপর দিয়ে বেরিয়ে পালিয়ে যাচ্ছে, তারা যদি নিচে না নামে, তাহলে কি আমার এই জায়গাতে আলো কম হবে তো? এইখানে কি হয়, এই উপরের দিকে যে লাইটটা বেরোচ্ছে, সেই লাইটটা যেন এই বাটির মতন যে রিফ্লেক্টারটা ব্যবহার করছি, সেই রিফ্লেক্টারে গিয়ে পড়ার পরে লাইটটা যেন সোজা নিচে নেমে চলে আসে। এই রিফ্লেক্টারের কাজই হচ্ছে এটা, অর্থাৎ এই রাস্তা দিয়ে যে আলোটা বেরোচ্ছে, সে আলোটাকে সোজা নিচের দিকে নামিয়ে দেওয়া, রিফ্লেক্ট করে, প্রতিফলন করে। এই প্রতিফলন, আলোর প্রতিফলন করে লাইটটাকে এভাবে নিচের দিকে নামিয়ে দেয় বলে সেটা, সেই জন্য আমরা এটাকে বলি রিফ্লেক্টর। এখন দেখ, ইন্ডাস্ট্রিতে যেখানে আমরা কাজ করি না কেন, যেখানে দেখ টিউব লাইট লাগানোই হোক, বা হ্যালোজেন ল্যাম্পই লাগানো থাকুক, বা একটা সাধারণ ফিলামেন্ট ল্যাম্পই লাগানো থাকুক, দেখবি সবসময় ওয়্যার হাউসে বা যেটা ওয়ার্কশপ ইন্ডাস্ট্রিতে,
সেখানে দেখবি সব সময় এই রিফ্লেক্টরটাকে কিন্তু ব্যবহার করাই হয়। এই রিফ্লেক্টরটাকে ব্যবহার করা হয় সব সময় ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আমরা বাড়িতে ব্যবহার করি না ঠিকই, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পারপাসে কিন্তু রিফ্লেক্টর ছাড়া কিন্তু লাইট লাগানোই হয় না। রিফ্লেক্টর আমরা মাস্ট ব্যবহার করি ইন্ডাস্ট্রি পারপাসে। এবার দেখবি অনেক সময় টিউব লাইট যখন লাগানো থাকে, টিউব লাইট দেখবি একটা কেসিং এর মধ্যে, একটা ক্যাপের মধ্যে লাগানো থাকে, একটা কভারের মধ্যে লাগানো থাকে। সেই কভারের মধ্যে দেখবি এরকম টাইপের একটা জিনিস করা থাকে, কার্ভ টাইপের, যেখান থেকে লাইটগুলোকে রিফ্লেক্ট করে নিচের দিকে নামিয়ে দেয়। টিউব লাইট লাগানোর সময় কিন্তু এই জিনিসটাকে ব্যবহার করা হয়। বিভিন্ন জায়গায় তোরা দেখতে পাবি, দেখ স্টেশনে যদি যাস কখনো বা হসপিটালে যদি যাস কখনো, দেখবি এই রিফ্লেক্টর কিন্তু লাগানো আছে, টিউব লাইটের সাথেও লাগানো থাকে। ল্যাম্পে তো থাকেই, হ্যালোজেন ল্যাম্পে তো থাকেই, কিন্তু টিউব লাইটের সাথেও লাগানো থাকে। তাহলে এই যে রিফ্লেক্টরটা আমরা ব্যবহার করছি, এই রিফ্লেক্টরটার ওপরে ডিপেন্ড করে যখন আমরা লাইটটাকে কানেকশন করছি সারফেস প্লেনটাকে আলোকিত করার জন্য, সেই রিফ্লেক্টরটার ব্যবহারের ওপরে ডিপেন্ড করে আমাদের লাইটিং স্কিমটাকে বিভিন্ন রকম ভাবে করা হয়। লাইটিং স্কিমের অনেক রকমের ভাগ আছে, যার একটা ভাগ হচ্ছে আমার ডাইরেক্ট লাইটিং। যার একটা ভাগকে বলি আমরা ডাইরেক্ট লাইটিং। এই ডাইরেক্ট লাইটিং কোনটা? যার একটা ভাগকে বলি আমরা ডাইরেক্ট লাইটিং। এই ডাইরেক্ট লাইটিং স্কিম কোনটা? ডাইরেক্ট লাইটিং স্কিম আমরা উপরে যেটা বর্ণনা দিলাম সেটাকেই বলি আমরা ডাইরেক্ট লাইটিং স্কিম। অর্থাৎ একটা রিফ্লেক্টর আমরা ব্যবহার করব, একটা লাইট ল্যাম্প আসছে, সেখানে একটা বাল্ব লাগানো থাকবে, এই যে সিস্টেমটা আমরা ব্যবহার করছি এই সিস্টেমটাকেই বলি আমরা ডাইরেক্ট লাইটিং স্কিম। এখানে ঘটনাটা কি ঘটে? এখানে ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে, যখনই আমি লাইটটাকে এনার্জাইজড করব ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে, সেখান থেকে যে পরিমাণ লুমিনাস ফ্লাক্স বেরোবে লাইট সোর্স থেকে, সেই লুমিনাস ফ্লাক্সের 90% লাইট নিচের দিকে নামবে। লাইট সোর্স থেকে যে পরিমাণ আলো বেরোবে, যে পরিমাণ ফ্লাক্স নির্গত হবে, তার 90% লুমিনাস ফ্লাক্স সবসময় সারফেস প্লেনের দিকে নিচের দিকে নামবে। আর 10% ফ্লাক্স আমার, ধরে নেই এই রিফ্লেক্টরটা আমি এমন ব্যবহার করেছি যে 10% লাইট হয়তো উপরের দিকে চলে যাচ্ছে। আমি ধরো প্লাস্টিকের এমন কিছু একটা ব্যবহার করেছি যেটা 10% লাইট হয়তো উপরের দিকে উঠে চলে যাচ্ছে, এটা নিচের দিকে নামছে না। কিন্তু ম্যাক্সিমাম অংশটাই, অর্থাৎ ম্যাক্সিমাম অংশটা যে লাইটটা এখানে যাচ্ছে সেটাও নিচের দিকে নেমে আসছে, এখান থেকে যে লাইটটা বেরিয়ে এখানে যাচ্ছে সেটাও নিচের দিকে নেমে আসছে, এখান থেকে বেরিয়ে যেটা এদিকে যাচ্ছে সেও নিচের দিকে নেমে চলে আসছে, এরকম করে লাইট নেমে চলে আসছে। অর্থাৎ লাইট সোর্স থেকে যে লাইটটা বেরোচ্ছে, লুমিনাস ফ্লাক্সগুলো বেরোচ্ছে, তার 90% লুমিনাস ফ্লাক্স সবসময় সারফেস প্লেনে এসে ফল করছে, আর 10% লাইট উপরের দিকে যাচ্ছে সিলিং এর দিকে। আমরা যদি সেই রকম কোনো রিফ্লেক্টর ব্যবহার করি, রিফ্লেক্টর ব্যবহার করে যদি এই পার্সেন্টেজটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে সেই লাইটিং স্কিমটাকে বলি আমরা ডাইরেক্ট লাইটিং স্কিম। সেই লাইটিং স্কিমটাকে আমরা বলি ডাইরেক্ট লাইটিং স্কিম। এখন ডাইরেক্ট লাইটিং স্কিম যদি আমি ব্যবহার করি, তাহলে সারফেস প্লেনটা আলোকিত বেশি হবে তো। সারফেস প্লেন যদি আমি ডাইরেক্ট লাইটিং স্কিম ব্যবহার করি, তাহলে দেখ সারফেস প্লেনে আলো বেশ ভালো পরিমাণে আলো বেশ ভালো পরিমাণে আলো নিচে নেমে আসবে, আমার কাজ করতে অনেক সুবিধা হবে আলোকিত হওয়ার জন্য। কিন্তু এই ডাইরেক্ট লাইটিং স্কিমের কিছু আবার ডিসঅ্যাডভান্টেজ আছে, যে কারণে আমাদের আরো মেথডগুলোকে ভাগ করতে হয়েছে। এই ডাইরেক্ট লাইটিং স্কিমের কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে আমাদের।
যার মেন ডিসঅ্যাডভান্টেজটা কি হতে পারে বলতে পারবি কেউ একটু? এই ডাইরেক্ট লাইটিং স্কিমের কিন্তু এফিসিয়েন্সি হাই। এ যদি অ্যাডভান্টেজ আমি চিন্তা করি, কারণ ম্যাক্সিমাম লুমিনাস ফ্লাক্সগুলো নিচের দিকে নামছে, সারফেস প্লেনের দিকে অর্থাৎ ওয়ার্কিং প্লেনের দিকে নামছে, যে কারণে এর এফিসিয়েন্সি কিন্তু হাই। সেটা আমার অ্যাডভান্টেজের দিক। এর এফিসিয়েন্সি যদি আমি দেখতে যাই তাহলে এর এফিসিয়েন্সি কিন্তু হাই। কিন্তু এফিসিয়েন্সি হাই হওয়া সত্ত্বেও এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আমাদের আছে, যে ডিসঅ্যাডভান্টেজগুলোর জন্যে আমাদেরকে আরও কোনো মেথডকে বার করতে হবে সেই ডিসঅ্যাডভান্টেজগুলোকে দূর করার জন্য। তাহলে এর ডিসঅ্যাডভান্টেজটা কি হতে পারে? এর ডিসঅ্যাডভান্টেজটা দূর যেটা হতে পারে, একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা মেন হতে পারে সেটা হচ্ছে শ্যাডো, ছায়া। এইরকম টাইপের যদি আমি আলো ব্যবস্থা করি, লাইটের যদি আলোর যদি ব্যবস্থা করি, তাহলে এই লাইটের মধ্যে দেখ যেখানেই তুই দাঁড়াবি তোর পিছনে একটা ডার্ক শ্যাডো তৈরি হবে। তোর পিছনে একটা ডার্ক শ্যাডো কিন্তু তৈরি হবে। বল হবে কি হবে না বল? প্রত্যেকে ঘরে এরকম লাইটিং স্কিমই তো ব্যবহার করিস। আমরা সাধারণত হাউস হোল্ড পারপাসের যে লাইটিং স্কিম ব্যবহার করি সেটাকে বলি আমরা ডাইরেক্ট লাইটিং স্কিম। তাহলে বল আমাদের ঘরে যখন যেখানে লাইটটা জ্বলে আমি সেই লাইটের সামনে গিয়ে যদি দাঁড়াই তাহলে আমার পিছনে একটা ডার্ক শ্যাডো তৈরি হয় না? এখন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই ডার্ক শ্যাডোটা অনেক এফেক্টিভ, অনেক জায়গাতে এফেক্ট করতে পারে। ধর কেউ এক জায়গায় কাজ করছে, একটা মেশিন নিয়ে কেউ একজন কাজ করছে, তুই তার সামনে গিয়ে দাঁড়ালি, এবার তার লাইটটা হয়তো তুই এমনভাবে দাঁড়িয়েছিস যে তোর পিছনে লাইটটা পড়ে গেছে। তাহলে সে যেখানে কাজ করছে কাজের জায়গাতে তোর যে বডি থেকে একটা শ্যাডো তৈরি হবে সেই শ্যাডোটা তার কাছে পড়বে, তার কাজ করতে অসুবিধা হতে পারে। তাহলে একটা ডার্ক শ্যাডো কিন্তু এখানে তৈরি হতে পারে। আর কি অসুবিধা হতে পারে? আরো একটা মেন অসুবিধা আছে, 2 নম্বর, যেটাকে বলি আমরা গ্লের। যেটাকে বলি আমরা গ্লের। নাম শুনেছিস গ্লের? বল, নাম শুনেছিস? গ্লেরের নামটা শুনেছিস? আরে বল, লাইটিং তো নিশ্চয় ইলুমিনেশন তো পড়ানো হচ্ছে তোদের ক্লাসে। সে জায়গাতে একটু তো বল, গ্লেরের নামটা শুনেছিস না শুনিসনি? স্যার এইটা কি স্যার ওই চোখের স্যার ওই ডিসকমফোর্টটাকে? হ্যাঁ, গ্লের কথাটার অর্থটা হচ্ছে চোখ ঝলকানি। চোখ ঝলকানি দেখ, যখন হঠাৎ করে তোর চোখের সামনে যদি কেউ একটা টর্চ লাইট জ্বালে, টর্চ লাইটের ক্ষেত্রে কি আমার ডাইরেক্ট লাইটিং স্কিমে তো করা থাকে, টর্চ তো দেখেছিস সবাই কম বেশি, টর্চ দেখ সবাই দেখেছিস। তাহলে টর্চের ক্ষেত্রে একটা একটা এরকম রিফ্লেক্টার লাগানো থাকে না, যেখানে বাল্বটা লাগানো থাকে। তাহলে সেই রিফ্লেক্টার থেকে কাজটা কি হলো, যেদিক দিয়ে লাইটটা যাক না কেন আলো লুমিনাস ফ্লাক্সগুলোকে সবসময় সামনের দিকে নিয়ে যাওয়া, প্রতিফলন করে। তাহলে হঠাৎ করে যদি তোর চোখের সামনে কেউ একজন ভট করে টর্চ জ্বালে, তাহলে তোর চোখটা একটা ঝলকানি হয় না আলোর? বা অনেক সময় দেখ বাইক যখন রাস্তায় চলে, সেই বাইকের আলো যদি হঠাৎ করে সামনে রাস্তায় পড়ে যায় কেউ, চোখের উপরে যদি পড়ে কাউরি, তাহলে তার মধ্যে চোখের মধ্যে একটা ঝলকানি হয় তো, যার পরে কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ টাইম সে চোখ অন্ধকার দেখে। এই যে একটা চোখের যে প্রবলেম হলো, চোখের মধ্যে যে একটা ঝলকানি হলো, তার মানে কি হলো ব্যাপারটা, তার দৃষ্টিশক্তির উপর একটা কমফোর্টনেস হারিয়ে গেল। এইটাকে বলি আমরা ডিসকমফোর্টনেস অফ হিউম্যান আই।
যেটাকে বলি আমরা ডিসকমফোর্টনেস অফ হিউম্যান আই। আলোর যে ধর্মের কারণে আমার হিউম্যান আইয়ের উপর একটা ডিসকমফোর্টনেস তৈরি হচ্ছে, সেটাকেই বলি আমরা গ্লের। তাহলে এই জাতীয় আলোতে আমাদের গ্লের তৈরি হতে পারে তো বেশি করে। এই জাতীয় আলোতে আমাদের গ্লের কিন্তু তৈরি হয় বেশি করে। তাহলে এর এফিসিয়েন্সি হাই, ঠিক আছে, মানে প্রচুর পরিমাণ আলো এখানে নামবে, অর্থাৎ লাইট সোর্স থেকে যে পরিমাণ লুমিনাস ফ্লাক্স বেরোবে তার ম্যাক্সিমাম অংশটাই সারফেস প্লেনে পৌঁছাবে, মানে সেদিক থেকে এফিসিয়েন্সি অনেক বেশি। কিন্তু তার মেন ডিসঅ্যাডভান্টেজটাই হচ্ছে একটা ডার্ক শ্যাডো তৈরি হবে আর সেখানে একটা গ্লের তৈরি হতে পারে। তাহলে এই দুটো জিনিস যদি আমার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তো খুব এফেক্টিভ জিনিস একটা, কারণ ইন্ডাস্ট্রিতে তো বড় বড় মেশিন ঘুরবে। এই দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে আমার ইন্ডাস্ট্রিতে একটা খুব কমন একটা জিনিস তৈরি হয়, যে জিনিসটাকে বলি আমরা অনেক সময় দেখেছিস কখনো লক্ষ্য করে হসপিটালে বা ইন্ডাস্ট্রির ওয়ার্কশপে অথবা রেলওয়ে প্ল্যাটফর্মে দুটো করে টিউবলাইট লাগানো থাকে একসাথে। কেউ লক্ষ্য করে দেখেছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার। বল, এটা কি কারণে থাকে? স্যার ওইটা থাকে স্যার, কারণ আমাদের তো ফ্রিকোয়েন্সি ওঠানামা করে স্যার। হুম, বল বল। যখন স্যার একটা লাইট স্যার গ্লো করে তখন একটা সময় আসে অন্যটা অফ হয়ে যায়। এটাকে একটা টার্ম দেওয়া হয়, কি টার্ম? এই জিনিসটার নাম কি? ভাবতে থাক, শুনেছিস যখন নামটা তখন নিশ্চয় নামটা মনে পড়বে। স্ট্রোবোস্কোপিক এফেক্ট। তাহলে সেই স্ট্রোবোস্কোপিক এফেক্ট কিন্তু এখানেও ঘটতে পারে। এই ডাইরেক্ট লাইটিং স্কিমের ক্ষেত্রে এই স্ট্রোবোস্কোপিক এফেক্ট কিন্তু এখানেও ঘটতে পারে। এই স্ট্রোবোস্কোপিক এফেক্ট আমি পরে আসছি। তাহলে এখানেও ঘটতে পারে। তাহলে যদি স্ট্রোবোস্কোপিক এফেক্ট ঘটে তাহলে আমার কিন্তু এই জায়গাতে, এটা যদি একটা ইন্ডাস্ট্রি হয়, ইন্ডাস্ট্রিতে তো বড় বড় মেশিন চলবে, তাহলে সেই স্ট্রোবোস্কোপিক এফেক্টের কারণে আমার কিন্তু অনেক বড় ড্যামেজ হয়ে যেতে পারে। এখন স্ট্রোবোস্কোপিক এফেক্টটা কিরকম ভাবে এফেক্ট করবে সেটা একটু গল্পটা বলি শোন। তোরা কেউ সায়েন্স সিটি বেড়াতে গেছিস? বা দীঘার সায়েন্স সিটি কলকাতার সায়েন্স সিটি হতে পারে, বা দীঘাতে সায়েন্স সিটি হতে পারে। কেউ বেড়াতে গেছিস কোনোদিন? কলকাতাতেও আছে, দীঘাতেও আছে। গেছিস তো? তাহলে এই জিনিসটা কি দেখেছিস যে দীঘার সায়েন্স সিটিতে বা কলকাতার সায়েন্স সিটিতে একটা ফ্যান লাগানো আছে, সামনে একটা লাইট লাগানো আছে। তুই আস্তে আস্তে ফ্যানের স্পিডটার পরিবর্তন করবি,
ফ্যানের স্পিড পরিবর্তন করতে করতে দেখবি একটা সময় আসবে যখন মনে হবে ফ্যানটা স্থির আর ঘুরছে না, ফ্যানের উপরে লাইটটা পড়বে। ধর এটা ফ্যান, এটা ফ্যান আছে, এটা ধর ফ্যান আছে, একটা স্ট্যান্ড ফ্যান আছে, আর এখান থেকে একটা লাইট ফেলা হচ্ছে ফ্যানের উপরে, এখান থেকে ফ্যানের ব্লেডগুলোর উপরে একটা লাইট ফেলা হবে। আর আমার হাতে একটা সুইচ থাকবে, নব থাকবে, যে নবটার সাহায্যে আমি ফ্যানের স্পিডটাকে পরিবর্তন করতে পারবো, অর্থাৎ স্পিডটাকে চেঞ্জ করতে পারবো। ফ্যানের স্পিডটাকে আমি চেঞ্জ করতে পারবো, আর আমি দাঁড়াবো ঠিক এইরকম জায়গাতে। আমরা দাঁড়াবো ঠিক এরকম জায়গাতে। তার মানে আমরা যেখানে দাঁড়িয়ে থাকবো আর ফ্যান যেখানে আছে, মাঝখান থেকে লাইটটা গিয়ে ফ্যানের ব্লেডের উপরে পড়বে, আর আমার হাতে থাকবে ফ্যানের স্পিড চেঞ্জ করার একটা রেগুলেটর। আমরা কি করব, প্রথমে দেখব ফ্যানটাকে ঘুরতে, আমরা যখন রেগুলেটরটা ঘোরাতে শুরু করব ফ্যানটা ঘুরতে লাগবে, সেই ফ্যান থেকে হাওয়া এসে আমার গায়ে লাগবে, যার ফলে আমি বুঝতে পারবো ফ্যানটা ঘুরছে, এবং যেহেতু লাইটটা পড়ছে আমি দেখতে পাবো ফ্যানটা ঘুরছে। যেই স্পিডটাকে আমি চেঞ্জ করব, একটু 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 করে স্পিডটাকে বাড়াতে থাকবো, ফ্যানের স্পিডও দেখবো বাড়ছে, ফ্যান থেকে হাওয়াটাও দেখবো আমার গায়ে বেশি করে লাগছে। এই ফ্যানের স্পিডটাকে পরিবর্তন করতে করতে একটা সময় আসবে যখন দেখবি মনে হবে ফ্যানটা স্থির হয়ে গেল, ফ্যানের ব্লেডগুলোকে দেখবি আর নড়ে না, ফ্যানের ব্লেডগুলোকে দেখে মনে হবে স্থির হয়ে গেল। কিন্তু আমার গায়ে দেখবি প্রচুর পরিমাণে হাওয়া লাগছে তখন, মানে ফ্যান থেকে যে হাওয়াটা আসছে সেটা আমি বুঝতে পারবো যে ফ্যান ঘুরছে, কিন্তু ফ্যানটাকে দেখে মনে হবে স্থির দাঁড়িয়ে আছে, ঘুরছে না। তাহলে হাওয়াটা কোথা থেকে আসছে? ফ্যানটা নিশ্চয়ই ঘুরছে বলেই তো হাওয়াটা আসছে। তাহলে এই যে ঘটনাটা, কি ঘটনাটা ঘটছে, ফ্যানের যে ব্লেডটা যতবার পাক মারছে, 1 সেকেন্ডে যতবার পাক মারছে ফ্যানের ব্লেডটা, তো 1 সেকেন্ডে ততবার পূর্ণ সাইকেল কমপ্লিট হচ্ছে। তাহলে সেটা হচ্ছে ফ্যানের ফ্রিকোয়েন্সি, সেটাকে বলি আমরা ফ্যানের ফ্রিকোয়েন্সি। ধরে নে ফ্যানের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 150 হার্জ, মানে 1 সেকেন্ডে হয়তো ফ্যানটা 150 পাক ঘুরছে। আর এখান থেকে যে লাইট গুলো বেরোচ্ছে, লাইটেরও তো একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, তাহলে এখান থেকে যে লাইট গুলো বেরোচ্ছে তারও একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। তাহলে সেই তরঙ্গ দৈর্ঘ্য যখন আছে লাইটের, নিশ্চয়ই লাইটের তাহলে ফ্রিকোয়েন্সিও আছে। তাহলে ফ্যানের ফ্রিকোয়েন্সিটাও যদি হয়ে যায় 150 হার্জ, যখনই এই দুটো ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যাবে, ফ্রিকোয়েন্সিটা কখন ম্যাচ করবে? প্রথমে ফ্যানটা সুইচটা অন করলাম, ফ্যানের স্পিড আস্তে আস্তে বাড়ছে, প্রথমে লাইটটা তো 150 হার্জই বেরোচ্ছে, কিন্তু ফ্যানটা আস্তে আস্তে স্পিড চেঞ্জ করতে করতে যেই ফ্যানের স্পিডটা 150 হার্জে গিয়ে পৌঁছে যাবে, দুটো ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যাবে, ঠিক সেই টাইমে দেখতে পাবো আমরা যে ফ্যানটা আর ঘুরছে না বলে মনে হবে। কিন্তু ফ্যান কিন্তু অ্যাকচুয়ালি ঘুরছে, কিন্তু লাইটের ফ্রিকোয়েন্সি আর ফ্যানের ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যাওয়ার কারণে আমাদের চোখ দেখবে যে ফ্যানের ব্লেডটা আর ঘুরছে না। এই যে এফেক্টটা ফ্যানের স্পিডের উপরে লাইটের যে ফ্রিকোয়েন্সির একটা এফেক্ট, সেই এফেক্টটা কি বলি আমরা? স্ট্রোবোস্কোপিক এফেক্ট। তাহলে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে, ফ্যান কিন্তু ঘুরছে, ফ্যানের উপরে লাইটটাও পড়ছে সেম ফ্রিকোয়েন্সি, যার ফলে আমাদের মনে হচ্ছে ফ্যান ঘুরছে না, যার ফলে যেটা ঘটছে সেটাকে বলছি স্ট্রোবোস্কোপিক এফেক্ট। এখন এই ঘটনাটা যদি ইন্ডাস্ট্রিতে ওয়ার্কশপে ঘটে, তাহলে কি মনে হবে কি হতে পারে? ধর কোনো একটা জায়গা থেকে লাইট বেরোচ্ছে, সেই লাইটটা একটা মেশিনের উপরে পড়ছে, আর সেই মেশিনটা হয়তো কোনো একটা জিনিসকে কাটিং করছে, একটা ব্লেড
বড় ব্লেড লাগানো আছে, সেই ব্লেডটা দিয়ে কাটিং করছে। আর যতবার ওপর থেকে নামছে ব্লেডটা খচ 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 করে হয়তো কিছু কেটে যাচ্ছে, মানে বড় ব্লেড খচা খচ খচা খচ কিছু কাটছে। ঠিক সেই মেশিনের উপরে সেম ফ্রিকোয়েন্সি লাইট যদি কোনো কারণে পড়ে যায় আর সেখানে যদি স্ট্রোবোস্কোপিক এফেক্ট ঘটে যায়, তাহলে কি মনে হবে? মেশিনটা স্থির আছে তাই মনে হবে। এখন যেই মেশিনটা স্থির আছে বলে তোর মনে হলো, আর সেই মেশিনের নিচ দিয়ে ধর তুই যেতে লাগলি, ব্যাপারটা কি ঘটতে পারে? তোকেও পুরো পিস পিস করে কেটে দেবে। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলি আমরা স্ট্রোবোস্কোপিক এফেক্ট। আর এই ঘটনাটা দীঘার সায়েন্স সিটিতে এই ফ্যানটা সুন্দর করে দেখবি, একদম গেটের যেটা বিজ্ঞান ভবন, সেই বিজ্ঞান ভবনের একদম দেখবি সামনেই লাগানো আছে, এটাকে দেখার জন্য। তাহলে এই রকম ঘটনা কিন্তু ঘটতে পারে, এই ডাইরেক্ট লাইটিং স্কিমে কিন্তু এই ঘটনাটা ঘটে বেশি। এখন এই ঘটনাটাকে দূর করার জন্যে আমাদের দুটো করে লাইট একসাথে কানেকশন করতে হয়। যেটা তোরা দেখতে পাস যে দুখানা করে টিউব লাইট রেলওয়ে প্ল্যাটফর্মে দেখ লাগানো থাকে, যেখানে টিউব লাইট লাগানো থাকে সেখানে দেখ দুখানা লাইট লাগানো থাকে। হসপিটালের মধ্যে দেখ দুখানা টিউব লাইট একসাথে লাগানো থাকে। অর্থাৎ যে জায়গাটা বেশি ডেঞ্জার জোন, যেখানে একটা অ্যাক্সিডেন্টের ভয় আছে, সেই জায়গাতে টিউব লাইট লাগানো সবসময়। অর্থাৎ লাইট যেখানে কানেকশন করব, সেই লাইট কানেকশন করার সময় দুটো করে লাইট একসাথে কানেকশন করব। কেন করি আমরা সেটা? সেই দুটো করে টিউব লাইট বা লাইট ল্যাম্প একসাথে কানেকশন করলে এই স্ট্রোবোস্কোপিক এফেক্টটা আমাদের ঘটে না। কেন ঘটে না? ওই দুটো করো কেন? তাহলে তোমাদের তাহলে দুটো করে লাইট লাগালে এই স্ট্রোবোস্কোপিক এফেক্টটা আমাদের ঘটে না। কেন ঘটে না? না ঘটার কারণটা কি? ইন্ডাস্ট্রিতে যখনই তোরা ল্যাম্প তৈরি করিস, যতই টেকনোলজি সেম থাকুক না কেন, যতই টেকনোলজির অ্যাডভান্সমেন্ট হয় না কেন, যখন আমরা ল্যাম্প প্রোডাকশন করি, সেই ল্যাম্প প্রোডাকশনের সময় পরপর দুখানা কনজিকিউটিভ ল্যাম্প যখন তৈরি হয়, তখন দুখানা কনজিকিউটিভ ল্যাম্পের মধ্যে সামান্যতম একটু হলেও ডিফারেন্স থাকে, তার ইলেকট্রিক্যাল ধর্মের উপর ডিপেন্ড করে, রেজিস্টার ইন্ডাক্টর ক্যাপাসিটার ভ্যালুগুলোর উপরে ডিপেন্ড করে সামান্য হলেও কিন্তু একটু ডিফারেন্স থাকে। কেন থাকে? না তো আমরা যখন রেজিস্ট্যান্স তৈরি করি, রেজিস্ট্যান্স মেশিনে তৈরি হয়, সেই রেজিস্ট্যান্সের দেখ যখন ভ্যালু ক্যালকুলেশন করা হয়, রেজিস্ট্যান্সের ভ্যালু ক্যালকুলেশন করার সময় একটা টলারেন্স ভ্যালু ক্যালকুলেশন করেছিস না করিসনি? যে একটা রেজিস্ট্যান্স যখন আমরা তৈরি করি, আমরা বলি যে 5% কম বেশি হতে পারে, 100-তে 5% কম বেশি হতে পারে, আমরা এটাকে টলারেন্স ভ্যালু বলেছি। তাহলে সেই রেজিস্ট্যান্স ইন্ডাক্টর ক্যাপাসিটার দিয়ে তো আমাদেরকে সার্কিট বানাতে হয় ল্যাম্পের, ল্যাম্পের ভিতরে তো একটা সার্কিট থাকে। তাহলে সেই সার্কিটের মধ্যেও কিন্তু একটু হলেও সামান্য পরিবর্তন থাকতে পারে বা থাকেও। তাহলে সাপোজ এই দুটো ল্যাম্প ধর আমি এখানে যখন কানেকশন করব, যখন এই দুটো ল্যাম্প আমি কানেকশন করব, দুটো ল্যাম্প থেকে যখন লাইট গিয়ে পড়বে ফ্যানের ব্লেডের উপরে বা মেশিনের উপরে, এই দুটো ল্যাম্প যতই একই কোম্পানির হোক না কেন, একই ওয়াটের হোক না কেন, একই ধর্মেরই হোক না কেন, দুজনের মধ্যে থেকে যখন লাইট বেরোবে, দেখা যাবে একজনের ফ্রিকোয়েন্সি যদি 150 হয়, আর একজনের ফ্রিকোয়েন্সি 149 হতে বাধ্য কি 151 হতে বাধ্য, কখনই দুজনের ফ্রিকোয়েন্সি সেম হবে না। দুটো লাইটের ফ্রিকোয়েন্সি কখনোই সেম হবে না। ঘটনাটা কি ঘটবে?
ধরে নে আমি এখানে দুটো লাইট লাগানো আছে, একটা 150 হার্জের লাইট বেরোচ্ছে আর একটাতে 151 হার্জের লাইট বেরোচ্ছে। আর আমি যদি এখন ফ্যানটার ফ্রিকোয়েন্সি 150 হার্জে সেট করি, তাহলে দেখ এই ফ্রিকোয়েন্সিটা প্রথম ল্যাম্পের জন্য স্ট্রোবোস্কোপিক এফেক্ট ঘটাচ্ছে ঠিকই, কিন্তু দ্বিতীয় ল্যাম্পটার কারণে কি স্ট্রোবোস্কোপিক এফেক্টটা ঘটবে? ঘটবে না। বা যদি এখানে যদি ফ্রিকোয়েন্সিটা যদি 151 হয়ে যায়, তাহলে দেখ এই অবস্থাতে ফ্যানের ফ্রিকোয়েন্সিটা দেখ দ্বিতীয় লাইটের ক্ষেত্রে স্ট্রোবোস্কোপিক এফেক্ট ঘটবে, কিন্তু প্রথমটার জন্য স্ট্রোবোস্কোপিক এফেক্ট ঘটবে না। তাহলে একটার জন্য স্ট্রোবোস্কোপিক এফেক্ট ঘটলেও আর একটার জন্য স্ট্রোবোস্কোপিক এফেক্ট সেটাকে নিউট্রালাইজ করে দেবে, যার ফলে আমরা সুন্দর দেখতে পাবো ফ্যানটা ঘুরছে। ইন্ডাস্ট্রিতেও তাই, যখন দুটো লাইট আমরা কানেকশন করবো পাশাপাশি, সেখানে কিন্তু আমরা দুটো লাইটকেই একসাথে কানেকশন করবো, যার ফলে একটার জন্য যদি স্ট্রোবোস্কোপিক এফেক্ট ঘটে, আর একটার কারণে সেই মেশিনটা আমি রানিং আছে সেটাকে দেখতে পাবো। এই সিঙ্গেল লাইট ব্যবহার করলে, ডাইরেক্ট লাইটিং স্কিম ব্যবহার করলে সেখানে স্ট্রোবোস্কোপিক এফেক্ট ঘটার প্রবণতাটা প্রবাবিলিটিটা অনেক পরিমাণে বেড়ে যায়। তাই তার তিনটে মেন ডিসঅ্যাডভান্টেজ: এফিসিয়েন্সি হাই হওয়া সত্ত্বেও ডিসঅ্যাডভান্টেজটা আমার ডার্ক শ্যাডো তৈরি হবে, গ্লেয়ার বেশি হবে, এবং স্ট্রোবোস্কোপিক এফেক্ট ঘটারও একটা প্রবাবিলিটি বেশি হবে। এই তিনটে ডিসঅ্যাডভান্টেজ তো আমার খুবই গুরুত্বপূর্ণ ডিসঅ্যাডভান্টেজ একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, ওয়ার্কশপের ক্ষেত্রে। তাহলে সেই তিনটে এফেক্টটাকে এলিমিনেট করার জন্যে আমাদের পরবর্তী যে লাইটিং স্কিমটাকে বলি আমরা সেমি ডাইরেক্ট লাইটিং স্কিম। 2 নম্বর যে লাইটিং স্কিম সেটাকে বলি আমরা সেমি ডাইরেক্ট লাইটিং। এই সেমি ডাইরেক্ট লাইটিংকে আমরা কিভাবে তৈরি করব? এই সেমি ডাইরেক্ট হয়ে গেল। সেমি ডাইরেক্ট লাইটিং স্কিমটাকে আমরা কিভাবে তৈরি করব? এখানে কিভাবে লাইটটা আমরা তৈরি করব? আমার আগের মতনই রিফ্লেক্টর ব্যবহার করব ল্যাম্প লাগানোর সময়, কিন্তু রিফ্লেক্টরটা আমার এমন একটা টাইপের রিফ্লেক্টর হবে, যেখানে এই লাইট সোর্স থেকে যে লাইটটা নিচের দিকে নামবে ওয়ার্কিং প্লেনের দিকে বা সারফেস প্লেনের দিকে, সেই লাইটের পরিমাণটা হবে 60 থেকে 90%। 60 থেকে 90% লাইট সর্বদা নিচের দিকে নামবে। লাইট সোর্স থেকে যে পরিমাণ লুমিনাস ফ্লাক্স বেরোবে তার 60 থেকে 90 ভাগ আলো নিচের দিকে নামবে। আর রিফ্লেক্টরটা এমন হবে, সেই রিফ্লেক্টর ভেদ করে কিছু পরিমাণ লাইট আমার সিলিং এ পৌঁছাবে। এই সিলিং এ যে লাইটগুলো যাবে তার পরিমাণটা হবে 10 to 40%। এখানে কি ঘটবে? এই 60 থেকে 90% লাইট যেটা সারফেস প্লেনে এসে ফল করছে, সেখানে একটা মানুষ কাজ করছে, একটা ডার্ক শ্যাডো তৈরি হচ্ছে তার জন্যে। কিন্তু যে পরিমাণ লাইট সারফেস প্লেনের থেকে, এই লাইট সোর্স থেকে উপরের দিকে উঠে যাবে সিলিং এর দিকে রিফ্লেক্টর ভেদ করে, সেগুলোও তো আবার নিচের দিকে নামবে। এবার সিলিং তো আমার অসমতল ভূমি, এবড়ো খেবড়ো, বিভিন্ন দিকে সেই লাইটটা ছড়াতে পারে, যার ফলে এই লাইটটা বিভিন্ন দিকে যখন ডিরেকশন নিয়ে ছড়াবে,
তখন ওই ডার্ক শ্যাডোটাকে এই সিলিং থেকে যে লাইটটা ব্যাক করবে, সেই সিলিং থেকে লাইট ব্যাক করা লাইটগুলো ডার্ক শ্যাডোটাকে নিউট্রালাইজ করবে, কিছুটা, যতটা পারবে নিউট্রালাইজ করবে, যার ফলে ডার্ক শ্যাডোটা কিছুটা রিডিউস হবে। অর্থাৎ এখানে ডার্ক শ্যাডোটা রিডিউস হবে। ডার্ক শ্যাডোটা অনেকটা পরিমাণে রিডিউস হবে। এবার ডার্ক শ্যাডো যদি রিডিউস হয়, দেখবি তোরা বাড়িতে এরকম ভাবে লাইটিং করে, 2 নম্বর, আমার চোখের মধ্যে যেটা ডাইরেক্ট লাইটিং এর ক্ষেত্রে যেটা গ্লের তৈরি হচ্ছিল, চোখ ঝলসানোর ব্যাপার ছিল, সেই চোখ ঝলকানো ব্যাপারটা কিন্তু অতটা থাকবে না। চোখ ঝলকানো ব্যাপারটা কিন্তু অনেকটা পরিমাণে কমে যাবে। অর্থাৎ এখানে বলতে পারি আমি গ্লেরও কিন্তু অনেক পরিমাণে রিডিউস হবে। আর 3 নাম্বার, সেখানে আমার স্ট্রোবোস্কোপিক এফেক্টটাও অনেকটা নিউট্রালাইজ হবে, সেটাও অনেকটা নিউট্রালাইজ হবে। কারণ এই লাইট রিফ্লেক্টার সিলিং থেকে ভেদ করে রিফ্লেক্টারের যে লাইটটা আসবে, ভেদ করে যে লাইটটা সারফেস প্লেনের দিকে আসবে, তার ফ্রিকোয়েন্সি আর লাইট সোর্স থেকে আসার লাইটের ফ্রিকোয়েন্সি কখনোই ম্যাচ করবে না। দু নম্বর যেটা আমার হলো সেমি ডাইরেক্ট লাইটিং। 3 নম্বর একটা স্কিম আছে, যেটাকে বলি আমরা সেমি ইনডাইরেক্ট স্কিম। সেটাকে বলি আমরা সেমি ইনডাইরেক্ট লাইটিং। এই সেমি ইনডাইরেক্ট লাইটিং জিনিসটা কিরকম? সেমি ডাইরেক্ট লাইটিংটা ঠিক যেভাবে আমরা তৈরি করেছি, অ্যারেঞ্জমেন্ট করেছি, এটাকে যদি উল্টে দেওয়া হয়, তাহলে সেটাই হবে সেমি ইনডাইরেক্ট। অর্থাৎ এটা আমার ওয়ার্কিং প্লেন, আর এটা আমার সিলিং। এটা হচ্ছে ওয়ার্কিং প্লেন, আর এটা হচ্ছে আমার সিলিং, ছাদ। সেখান থেকে আমার লাইটিং স্কিমটা এমন ভাবে তৈরি করব, রিফ্লেক্টরটা থাকবে নিচে। এক্ষেত্রে দেখ, রিফ্লেক্টরটা নিচের দিকে মুখ মুখ করেছিল, এখন থাকবে রিফ্লেক্টরটা ওপরের দিকে মুখ করে, যে লাইট সোর্সটা থাকবে এইরকম ভাবে। তার এই দিক থেকে কোনো দিক থেকে তারা দেওয়া আছে, লাইট সোর্সটা এইভাবে থাকবে। যার ফলে কি হবে, এদিক দিয়ে যে লাইটটা নেমে আসবে সেটার পার্সেন্টেজ কত হবে, আর এদিকে যে লাইটটা যাবে তার পার্সেন্টেজ কত হবে বল যদি হয়। সিক্সটি থেকে 90% লাইট যেটা আগের ক্ষেত্রে নিচের দিকে নামছিল, সেই 60 থেকে 90% লাইট আমি এখন আপওয়ার্ড দিকে দেবো। আর 10 to 40% লাইট যেটা আগে উপরের দিকে যাচ্ছিল, সেই 10 to 40% লাইট এখন নিচের দিকে নামবে। মানে প্রথমে কি হবে, এখানে সিলিং আলোকিত হবে, সিলিং থেকে আলোকিত হওয়ার পরে, সিলিংটা ভালো করে আলোকিত হওয়ার পরে, সিলিং থেকে লাইটগুলো রিফ্লেক্ট হয়ে সারফেস প্লেনের দিকে আসবে। দেখ বাড়িতে তোরা বেডরুমে এরকম ভাবে লাইট অ্যারেঞ্জমেন্ট করিস, ওপরের দিকে মুখটা করা থাকে, এরকম ভাবে লাইটিং যদি আমরা অ্যারেঞ্জমেন্ট করি, তাহলে সেক্ষেত্রে দেখবি ঘরের জিনিসপত্র খুব স্পষ্ট দেখা যাচ্ছে, চোখের মধ্যে ঝলকানিও কম হচ্ছে, এবং ছায়াটাও কম তৈরি হচ্ছে। অনেকে দেখ বেডরুমে এইভাবে লাইট লাগানো আছে, বাড়িতে দেখ এইভাবে লাইট লাগানো আছে, ভিশন হবে খুব সুন্দর, ক্লিয়ার ভিশন হবে। এইভাবে যদি আমরা অ্যারেঞ্জমেন্ট করি, এখানে কিন্তু ক্লিয়ার ভিশন পাবো।
এখানে আমরা ক্লিয়ার ভিশন পাবো, শ্যাডো আমার অনেক পরিমাণে রিডিউস হয়ে যাবে, শ্যাডো রিডিউস হয়ে যাবে, আমার গ্লেরও প্রচুর পরিমাণে রিডিউস হবে। তাহলে এই প্রকারের লাইটিং যদি আমরা ব্যবহার করি তাহলে সেটাকে বলি আমরা সেমি ইনডাইরেক্ট লাইটিং। 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরো একদম ডাইরেক্ট ইনডাইরেক্ট লাইটিং, যেটা ডাইরেক্টের অপোজিট। 4 নম্বর যে ভাগটা সেটা হচ্ছে আমার ইনডাইরেক্ট লাইটিং। সেটা একদম পুরো অপোজিট অফ ডাইরেক্ট লাইটিং। যেটা আমরা একদম রিফ্লেক্টার যেটা থাকবে উপরের দিকে থাকবে, সিলিং থাকলো, ওয়ার্কিং প্লেন থাকলো, 90% লাইট আমার একদম উপরের দিকে যাবে, আর 10% লাইট আমার রিফ্লেক্টার ভেদ করে নিচের দিকে নামবে। 10%, যার ফলে কি হবে, আমার এখানে গ্লের একদমই থাকবে না, গ্লের একদম জিরো হয়ে যাবে। ডার্ক শ্যাডো যেটা শ্যাডো নিয়ার অ্যাবাউট জিরো, শ্যাডোটাও আমার নিয়ার অ্যাবাউট টেন্স টু জিরো, অর্থাৎ জিরোর কাছাকাছি চলে যাবে, শ্যাডোটাও তৈরি হবে। তাহলে শ্যাডো যদি তৈরি না হয়, গ্লের যদি না থাকে, আমার স্ট্রোবোস্কোপিক এফেক্টটাও আসবে না। এই প্রকারের লাইট দেখ তোরা বেডরুমে নাইট বাল্বটাকে বেসিস করে ব্যবহার করে, বেডরুমের মধ্যে দেখ নাইট বাল্বটাকে তোরা বেশি করে ব্যবহার করে। ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম এই সেমি ইনডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট এই দুই প্রকারের লাইটকে আমরা বেশি ব্যবহার করি ইন্ডাস্ট্রি। তাহলে এই হচ্ছে আমাদের 4টে লাইটিং স্কিম। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে প্রায় বছরই এসেছে, কোনো না কোনো একটা জায়গাতে তোদের হয় বিল্ডিং ইলেকট্রিফিকেশনে অথবা ইলুমিনেশনে, কোনো একটা জায়গাতে প্রায় বছরই এসছে এই কোশ্চেনটা। এর পরের টপিকটা হচ্ছে আমাদের লাইটিং ক্যালকুলেশন। এর পরে যেটা টপিক করব আমাদের সেটা হবে লাইটিং ক্যালকুলেশন। লাইটিং ক্যালকুলেশন কথার অর্থটা হচ্ছে আমাদেরকে লাইট ডিজাইন করতে হবে। ধর আমাদের একটা ওয়্যার হাউস আছে বা ওয়ার্কশপ আছে ইন্ডাস্ট্রিতে, যেখানে সবাই কাজ করে। ওয়ার্কশপ মানে ইন্ডাস্ট্রিতে যেখানে সবাই কাজ করে। সেই ওয়ার্কশপে আমাদের লাইট প্রয়োজন আছে, কারণ দিন রাত্রিতে কাজ হয়, সেখানে আমাদেরকে লাইট লাগাতে হবে। এবার লাইট যখন আমরা লাগাবো, আমরা যে কাজটা করছি সেই কাজটা করতে কি পরিমাণে আলো দরকার, ঠিক সেই পরিমাণ আলো আমরা এই ওয়ার্কশপের মধ্যে মেনটেন করব। এখন কোন জায়গাতে কত পরিমাণের আলো দরকার পড়ে তার একটা আমাদের চার্ট কিন্তু আমাদের আছে, তার একটা চার্ট
আমাদের আছে। সব জায়গাতে ধর একই রকম পরিমাণ আলো দরকার পড়ে না। যার চার্টটাকে কিন্তু তোরা খুব ভালো করে মনে রাখবি, এখান থেকে শর্ট কোশ্চেন আসে। যার একটা ইলুমিনেশন ভ্যালুর, একটা লাক্স ভ্যালুর একটা আমাদের চার্ট আছে। এই চার্ট থেকে কিন্তু শর্ট কোশ্চেন প্রচুর আসে, মানে প্রত্যেক বছরই আসে এখান থেকে কোশ্চেন। এই যে এই ছকটার উপর একটা কোশ্চেন কিন্তু প্রত্যেক বছরই আসে, শুধু এই ছকটার উপরে একটা কোশ্চেন থাকবেই। যেরকম ধর এন্ট্রান্স বা হলওয়ে, যেখানে ঘরে ঢুকছি যে এন্ট্রান্সটা, সেই এন্ট্রান্সে আমাদের আলো যেটা রাখতে হবে, আলো মানে কি, ইলুমিনেশন। তাহলে ইলুমিনেশনের ভ্যালু, অর্থাৎ ইলুমিনেশনটা আমরা কোন এককে প্রকাশ করি, লাক্স। সেই লাক্সের পরিমাণটা কত রাখতে হবে, 100, মানে 100 লাক্স আমাদেরকে ভ্যালু রাখতে হবে। লিভিং রুম মানে কোনটা, যে রুমটাতে সবসময় ঘরে আমরা কাজের কিছু আলোচনা করি বা কাজ করি, সেখানে লাক্স রাখতে হবে আমাকে 300 লাক্স। ডাইনিং রুম মানে শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য যে রুমটা, সেখানেও 150 লাক্স। তাহলে এই রকম দেখ আমাদের বিভিন্ন জায়গা আছে যেখানে টেবিল গেম, যেটা টেবিল টেনিস বলিস, এরকম টাইপের যেটা ইনডোর গেম, সেই ইনডোর গেম রাখার জন্য টেবিল গেম যেটা বলছে সেখানে লাক্স দরকার পড়ে 300। কিচেনের মধ্যে লাক্স দরকার পড়ে 200। তাহলে এই রকম বাথরুমের ক্ষেত্রে লাক্স দরকার পড়ে 100। তাহলে এইরকম আমাদের জায়গা আছে, যে যে কোন কোন জায়গাতে কত পরিমাণ লাক্স আমাদের দরকার, সেই জায়গাটাকে তোরা কিন্তু ভালো করে একটু দেখে রাখিস। এখান থেকে একটা কোশ্চেন কিন্তু 2 নম্বর কি 1 নম্বরের কোশ্চেন এখান থেকে পাবি পাবি গ্যারান্টি সহকারে। তাহলে এই জায়গাটা, অর্থাৎ ওয়ার্কশপে ঠিক আমরা যে কাজটা করব, একটা ইন্ডাস্ট্রিতে যেখানে সবাই কাজ করে কর্মচারীরা, সেটা কি তো বলি ওয়ার্কশপ। তাহলে সেখানে কি জাতীয় কাজ হচ্ছে, সেই কাজের উপরে ডিপেন্ড করে আমার কত পরিমাণে আলো লাগবে সেটাও ঠিক করতে হবে আমাদেরকে। এখন ধর কোনো একটা জায়গায় কাজ হচ্ছে, ধর সূচে আমাদেরকে দড়ি পরাতে হবে খুব ঘন ঘন, অর্থাৎ টেলারিং ওয়ার্কশপ। এই টেলারিং ওয়ার্কশপে ধর এমন লাইট তুই অ্যারেঞ্জমেন্ট করলি যে সেখানে সবাই চোখ ঝলসে যাচ্ছে আলোতে, এত আলোর উজ্জ্বলতা রেখে দিলি যে চোখ ঝলকানি হচ্ছে। তাহলে সেখানে সূচের ফুটোটা সবাই দেখতে পাবে না, আলো সূচে সুতো ঢোকাতে পারবে না। তাহলে আমার ওয়ার্কশপে কোন জায়গাতে কিরকম পরিমাণ আলো রাখবে, সেই আলোটা কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। অর্থাৎ লাইট আমাদেরকে কিন্তু মেনটেন করতে হবে, লাক্স ভ্যালুটাকে কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। এবারে এই লাক্স ভ্যালু যখন মেনটেন করতে যাব আমি, তাহলে সেই লাক্স ভ্যালু কতটা দরকার তার ওপরে ডিপেন্ড করে আমি আমার কতগুলো ল্যাম্প, এটা ধর আমার ওয়ার্কশপ, এটা হচ্ছে আমার ওয়ার্কশপ। তাহলে সেই ল্যাম্পের লাক্স ভ্যালুর উপরে ডিপেন্ড করে দেখা যাচ্ছে আমার এখানে ল্যাম্প লাগবে 200 ওয়াটের, হয়তো 200 ওয়াটের ল্যাম্প লাগবে 20 পিস। এখন সেই 200 ওয়াটের ল্যাম্প আমি 20 পিস যে ব্যবহার করব, আমাদেরকে কিন্তু হিসেব করতে হবে। হিসেব করে কিন্তু এই ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে যে এই পরিমাণ লাক্স মেনটেন করার জন্য যে পরিমাণ ল্যাম্প আমার লাগবে, সেই ল্যাম্পটা যেন হিসেবটা এমন হিসেব হয় যেন কোম্পানিরও যেন খরচ কম হয়, লাইটের এফিসিয়েন্সি যেন বেশি হয়। অর্থাৎ আমাকে এখানে কস্ট এফেক্টিভ করতে হবে ব্যাপারটাকে, খরচের দিকটাকেও মাথায় রাখতে হবে যাতে কম খরচে আমি কি করে মেনটেন করব, এবং তার এফিসিয়েন্সিও হাই রাখতে হবে, তবেই তো তোকে কোম্পানি বেতন দেবে। এখন দেখা গেল এই 20 পিস লাইট
200 ওয়াটের যে 20 পিস লাইট তোর হিসেব মতো বেরোলো, সেই লাইটটাকে যদি আমি এক জায়গাতে লাগিয়ে দিই, তাহলে কি এই পুরো ওয়ার্কশপটাতে সবাই সমপরিমাণ আলো পাবে? নিশ্চয়ই পাবে না। তাহলে এই 20 পিস লাইটকে বা যত পিস লাইট তোর হিসেবে বেরোবে, সেই লাইটগুলোকে আমাদেরকে এমনভাবে ডিজাইন করতে হবে, এমনভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, যাতে এই ওয়ার্কশপটার সব জায়গাতে সমপরিমাণ আলো মেনটেন হয়, কোথাও যেন আলোর কোনো কম বেশি না হয়, সব জায়গাতে যেন ইউনিফর্মালি ইলুমিনেশন মেনটেন হয়, ইউনিফর্মালি যেন ইলুমিনেশন মেনটেন হয়, সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে। সেইভাবে আমাদেরকে লাইটটাকে ডিজাইন করতে হবে, সেইভাবে আমাদেরকে লাইটগুলোকে কানেকশন করতে হবে। তাহলে পরবর্তী হিসেবটা হচ্ছে আমাদের এই লাইট ক্যালকুলেশনের আমার হিসেবটাই হচ্ছে আমার যে ওয়ার্কশপটা থাকবে, সেই ওয়ার্কশপে যে পরিমাণ লাক্স আমাকে মেনটেন করতে হবে, সেই পরিমাণ লাক্স পেতে গেলে আমাকে কত ওয়াটের বাল্ব কানেকশন করতে হবে, সেই বাল্বগুলোকে আমি কিভাবে অ্যারেঞ্জমেন্ট করব, তা সেই অ্যারেঞ্জমেন্টটাকে আমাদেরকে করতে হবে। এটার অঙ্ক কি তোদের ক্লাসের মধ্যে হয়েছে? এই জাতীয় অঙ্ক কি তোদেরকে ক্লাসে করিয়েছে? আরে হ্যাঁ স্যার, করি। তাহলে এই জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষাতে একটা থাকে। আর এই জাতীয় অঙ্ক যখনই আমরা করতে যাব, তখন যে ল্যাম্পগুলোকে আমরা ব্যবহার করব, সেই ল্যাম্পগুলো থেকে যে লুমিনাস ফ্লাক্সগুলো বেরোবে, সেই লুমিনাস ফ্লাক্স, যখনই কোনো একটা ল্যাম্প থেকে লুমিনাস ফ্লাক্স বেরোয়, তার সবটাই কি সারফেস প্লেনে এসে পৌঁছায়? পৌঁছায় না। যে পরিমাণ লুমিনাস ফ্লাক্স লাইট সোর্স থেকে বেরোয়, আর তার মধ্যে থেকে যে পরিমাণ লুমিনাস ফ্লাক্স সারফেস প্লেনে এসে ফল করে, সেখান থেকে আমরা একটা ডেফিনেশন পেয়েছিলাম। সেই ডেফিনেশনটা কি ছিল বলতো? সেই ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর। না, সেই ডেফিনেশনটা ছিল আমার ইউটিলাইজেশন ফ্যাক্টর। তাহলে সেই ইউটিলাইজেশন ফ্যাক্টরের কথাও আমাকে মাথায় রাখতে হবে এখানে। ঠিক আজকে তুই ওয়ার্কশপটা ডিজাইন করলি, 6 মাস পরে সেই পরিমাণ আলো তো নাও পেতে পারিস। কারণ আমরা যখন বাড়িতে দেখ যেদিন লাইট লাগাই, ল্যাম্প কানেকশন করি, সেদিন দেখ খুব ভালো আলো হয়। তার মাসখানেক পর যেতে না যেতে দেখ সেই ল্যাম্প থেকে আলোর পরিমাণ দেখ অনেক কমে যায়। তাহলে আজকের দিনে যখন তুই ওয়ার্কশপটা হিসেব করে তৈরি করলি, আলোগুলোকে ব্যবহার করলি, 6 মাস পরেও তো যেন আমার কোনো প্রবলেম না হয় এই ওয়ার্কশপে কাজ করতে, সেটাও তো আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে সেটা থেকে আমি কোন জায়গা থেকে পাবো? সেই জায়গা থেকে কোন টার্মটা শিখেছিলাম আমরা, তার একটা ডেফিনেশন পড়েছিলাম। সেই ডেফিনেশনটা কি ছিল? অর্থাৎ লাইটগুলোকে আমাকে প্রপারলি মেনটেন করতে হবে। সেখান থেকে দেখ শিখেছিলাম আমরা মেনটেনেন্স ফ্যাক্টর। তাহলে সেই মেনটেনেন্স ফ্যাক্টরটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে ইউটিলাইজেশন ফ্যাক্টর আর মেনটেনেন্স ফ্যাক্টর, এই দুটো আমাদেরকে খুব গুরুত্ব সহকারে এখানে কাজ করাতে হবে এই অঙ্ক করতে গেলে। আর সাথে আমাদের আরো একটা টার্ম আমরা শিখেছিলাম, যেটাকে বলেছিলাম ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর। সেই ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটাও আমাদের কিছু সময় কাজে লাগবে। কারণ প্রত্যেকটা ল্যাম্প তো তার তো একটা বার্ধক্যজনিত কারণ থাকবে আলো কম দেওয়ার।
অর্থাৎ যে লাইটটাকে আমি আজকে লাগালাম সেটা তো 5 বছর পরে তো চেঞ্জ করতে হতে পারে। তাহলে সেই জায়গা থেকে আমার ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরটাও মাথায় রাখতে হবে। অর্থাৎ এই লাইটিং ক্যালকুলেশন যখনই করতে যাব, আমার প্রথমে দেখতে হবে সারফেস প্লেনে কত পরিমাণ লুমেন দরকার, লাক্স লুমিনাস ফ্লাক্স দরকার, সেই লুমিনাস ফ্লাক্স বের পেতে গেলে কত ওয়াটের ল্যাম্প দরকার, সেই কত ওয়াটের ল্যাম্পকে আমরা কিভাবে কানেকশন করব সেটা যখন করতে যাব, সেটার আগে আমাকে মাথায় রাখতে হবে ইউটিলাইজেশন ফ্যাক্টরকে এবং মেনটেনেন্স ফ্যাক্টরকে, দিয়ে সবগুলোকে দিয়ে আমাদেরকে এখানকার অঙ্কটা করতে হবে। আর এখানকার অঙ্কটা কিন্তু পরীক্ষাতে একটা থাকবেই থাকবে। তাহলে যারা কম পড়ে পরীক্ষা দিতে চাস, পাস করতে চাস নাম্বার পেয়ে, তাহলে তাদেরকে কিন্তু এই টপিকগুলো ধরে ধরে অঙ্ক জায়গাগুলোকে সমাধান করতে হবে। যে হ্যাপাজেট পড়ে গেলে হবে না, আমাদেরকে টপিক কম কভার করতে হবে, কম কভারের উপরে নাম্বারটা তুলতে হবে। তাহলে যে জায়গাগুলো আমাদেরকে কভার করতেই হবে সেই জায়গাগুলোকে আগে কভার করছি। ওই জন্য দেখ আমাদের লাইট আমরা পড়ছি, ইলুমিনেশন পড়ার সময় দেখ আমাদের অনেক রকমের লাইট সম্বন্ধে বর্ণনা আছে, সেগুলোকে নিয়ে কিন্তু আমি কিন্তু এখন একটাও বলিনি। আমার আগে হিসেবের জায়গাগুলোকে আমি কমপ্লিট করছি, যে জায়গাগুলো হিসেব ক্যালকুলেশন আছে। আর যে জায়গাগুলো পাতি থিওরিটিক্যাল ইতিহাসের মতন মুখস্থ করতে হবে সেই জায়গাগুলো আমি পরে করাবো। তাহলে এই জায়গাটা ক্যালকুলেশনটা আমরা পরের দিন করব, মাথায় রাখবি। আর যারা যারা ভুলে গেছিস ইউটিলাইজেশন ফ্যাক্টর জিনিসটা কি, মেনটেনেন্স ফ্যাক্টর জিনিসটা কি, ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর জিনিসটা কি, তারা এই জায়গাটাকে একটু দেখে রাখি, কাজে লাগবে। তাহলে দেখ তোদের ছেলে পেলে এত কম হচ্ছে কেন রে?